দেখে নেব খেলার সময় শিরোনাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম। আলোচনা করতে চান পরিবারের সঙ্গে। সাকিবের ভাগ্য ঝুলছে বোলিং অ্যাকশন পরীক্ষার ফলের ওপর। সাকিব, হাথুরু, পাপন কেউ নেই বিসিবিতে, এরপরও জাতীয় দলে ফিরতে তামিমের কিসের দ্বিধা? প্রশ্ন তুললেন সাবেক পরিচালক জামিল। দ্রুত ঝামেলা মেটানোর পরামর্শ বোর্ডকে। বিরতি শেষে সিলেটে কাল আবারও শুরু হচ্ছে বিপিএল এর মাঠের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আসরের দুই ফেভারিট রংপুর বরিশাল। সন্ধ্যায় প্রথম জয়ের খোঁজে চিটাগংয়ের প্রতিপক্ষ ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতার পুরো দায় আইসিসির। মন্তব্য পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমলের। ভারতকে বাড়তি সুবিধা দিতেই হাইব্রিড মডেল উদ্ভব। এবং হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এবারের সাফ আয়োজনে নীতিগতভাবে একমত নির্বাহী কমিটি। আসর শুরু 15 জুন, জানালেন সাধারণ সম্পাদক। 2026 থেকে হবে ক্লাব কাপ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবির কাছে সময় চাইলেন তামিম ইকবাল। ফিটনেস নিয়ে চিন্তা নেই। সাবেক টাইগার অধিনায়ক প্রত্যাবর্তনের ব্যাপারে আলোচনা করতে চান নিজের পরিবারের সঙ্গে। এদিকে সাকিবের ভাগ্য ঝুলছে তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলের উপর। দুই ইস্যুর সমাধান হলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তামিম ইকবাল, তবু যে কোনো মেগা ইভেন্ট কিংবা সিরিজের দল ঘোষণার আগে থাকেন আলোচনার কেন্দ্রে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসি ইভেন্টের দল ঘোষণার আগে আবারও সামনে তামিম ইস্যু। চলছে বিপিএল এর সিলেট পর্ব। বাঁহাতি ওপেনার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। জাতীয় দল থেকে অবসর নেয়া, আবার ফিরে আসা, এরপর নানা ঘটনায় জাতীয় দল থেকে দূরে। তবে এর মাঝে বহুবার রব উঠেছে তামিমের জাতীয় দলে ফেরার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে আরও একবার আলোচনা। সিলেটে লম্বা সময় নির্বাচক প্যানেল কথা বলেছেন তামিমের সঙ্গে, তবে এদিনও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের আলোচনার বিষয়টা আমাদের মধ্যে থাক এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। এনসিএল টি20-র পর বিপিএলেও দারুণ ছন্দে সাবেক অধিনায়ক। লম্বা সময় জাতীয় দলের বাইরে বলেই ফিটনেস লেভেল নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে নির্বাচকরা সন্তুষ্ট তার ফিটনেস আর পারফরমেন্স নিয়ে। জাতীয় দল যে তার অপেক্ষায়, প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল এর মধ্যেই দিয়ে দেওয়ার পরিকল্পনা বোর্ডের। এই সমস্ত একটা ইস্যুতে ফেরত আসার ব্যাপারে তার ঘনিষ্ঠজন, তার পরিবার, প্রিয় কোচ, তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। তো আমাদের যেহেতু 12 তারিখে দল ঘোষণা করতে হবে, তার আগে আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে সময় আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর একই অবস্থা সাকিব আল হাসানেরও। গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম দুইজনকে চেয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং অ্যাকশনের কারণে সাকিবকে দলে নেওয়ার সিদ্ধান্ত ঝুলে আছে বলেও জানান লিপু। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দেওয়ার শেষ তারিখ 12 জানুয়ারি। অবশ্য এরপরও দলে পরিবর্তন আনার সুযোগ পাবে বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। সাকিব, হাথুরু, পাপন যাদের সঙ্গে ঝামেলা ছিল তারা কেউই আর দেশের ক্রিকেটের সঙ্গে নেই। তারপরও কেন জাতীয় দলে ফেরার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তামিম ইকবাল, এমন প্রশ্ন সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিনের। এছাড়া সাকিব আল হাসানকে না খেলানোর বিষয়টাও স্পষ্ট নয় সাবেক পরিচালকের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার জন্য দ্রুতই সব ঝামেলা মিটিয়ে ফেলা উচিত বলে মনে করেন জামিল। তামিম ইকবালকে একটু সময় দিতে হবে। যাদের সঙ্গে তার সমস্যা ছিল, সাকিবের সঙ্গে মেইনলি, হাতুরা সিংয়ের সঙ্গে, তারা তো এখন আর নাই। সুতরাং এখনো কেন উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন? আই এম রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট। এভাবেই কষ্ট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কত কিছুই তো দেখেছে দেশের ক্রিকেট, কিন্তু তামিমের জাতীয় দলে ফেরার ইস্যু নিষ্পত্তি হয়নি। তিনি নিজেও সংবাদ মাধ্যমে সরাসরি কিছুই বলেননি। নির্বাচকদের কাছে তামিম ভাবার জন্য সময় চেয়েছেন, কিন্তু কেন? প্রশ্ন খন্দকার জামিলের।
এটা তো দেশের জন্য খেলা, এটা তো বিপিএল এর খেলা না, এটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল যেখানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। যেহেতু এখনো তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় নাই, তার সঙ্গে পরিষ্কার আসলে তার কাছ থেকে জানতে হবে যে ইয়েস নো, বিসিবিরও পরিষ্কার তার সঙ্গে আলোচনা করে জানা হচ্ছে সময় ক্ষেপণটা আসলে খুব ভালো কিছু না, কারণ আমি খেলবো কি খেলবো না এটা তো আমি এখনই বলতে পারি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের সঙ্গে সাকিব আল হাসানের খেলা নিয়েও ধোঁয়াশায় বিসিবি। সবশেষ গেল অক্টোবরে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। কানপুরি জানিয়েছিলেন টি-20 থেকে বিদায়ের কথা। এর আগে পাকিস্তান সফরেও ছিলেন টাইগার অলরাউন্ডার। এই জায়গাতেই খটকা লেগেছে সাবেক পরিচালকের। সাকিবের ব্যাপারটা আমি খুব ক্লিয়ার না, যদি 5ই আগস্টের পরবর্তী ইমিডিয়েটলি আমরা যদি সাকিবকে বাইরে খেলাতে পারি তাহলে বাইরে, হ্যাঁ দেশের কথা তো বললাম যে সমস্যা ছিল, আমরা যখন তাকে পাকিস্তানের বিরুদ্ধে খেলার পারমিশন দিলাম তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাকে আমরা খেলানোর সুযোগটা নিলাম না কেন? কখনো সাকিব কখনো তামিম, ভিন্ন সময়ে এদের ব্যাপারে কখনোই কঠোর হতে পারেনি বিসিবি। জামিলের মতে এর কারণ বোর্ডের দুর্বলতা। বিসিবি কিন্তু কোনো কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে নাই, তামিমের ক্ষেত্রে সবসময় ছাড় দিয়ে আসছে। এটার অবশ্য কারণ আছে, কারণ হলো কি আমাদের পাইপলাইনে প্লেয়ারের অভাব। আজকে যদি আমরা তামিমের বিকল্পটা দাঁড় করিয়ে ফেলতে পারতাম তাহলে আমার মনে হয় বিসিবি এত সময় ক্ষেপণ করতো না। একটা নির্দিষ্ট ছক কেটে একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আমার মনে হয় যে বিসিবি যে আগের যারা বোর্ড ছিল তারা ঠিক সেই পরিকল্পনাটা করতে পারে না। এদিকে এবারের রান মহড়ার বিপিএল মনে ধরেছে সাবেক পরিচালকের। তবে রাহাত ফতে আলী খানকে আনার পর 3 ভেন্যুতে কনসার্ট করা ছিল কেবলই বাড়াবাড়ি। খরচটা কমিয়ে চ্যাম্পিয়নের টাকাটা বাড়াতে পারতাম, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলো আর একটু উৎসাহিত হতো। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে বিপিএল এর খবর। একদিনের বিরতি শেষে আবারও ফিরছে মাঠের ক্রিকেট। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম 2 দল রংপুর ও বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দল 5 ম্যাচের 5টাতেই জিতেছে। তবে জয় ছাপিয়ে দলটার পারফরমেন্স হট ফেভারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অব ক্রিকেটের প্রথম দেখায় 8 উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারিয়েছিল তারা। সিলেট পর্বে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ বরিশালের সামনে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস। সাকিববিহীন এই চিটাগং 2 ম্যাচে একটা জয় পেলেও ক্যাপিটালস এখনও প্রথম জয়ের খোঁজে। সিলেটে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। লম্বা সময় পর বিপিএলে ফেরা চিটাগং কিংস আসরের শুরুটা করে হার দিয়ে। যদিও উসমান খানের একক নৈপুণ্যে রাজশাহীকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের দল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নামার আগে সিলেটে ঘাম ঝরিয়েছে কিংস। জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর এই ফ্র্যাঞ্চাইজি। অন্যদিকে টানা 4 হারে যাচ্ছে তাই অবস্থা ঢাকার। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে থিসারা পেরেরার দল। প্রথম জয়ের খোঁজে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। জয় না পেলে অবশ্য কোয়ালিফায়ারে ওঠার সম্ভাবনাও অনেকটাই শেষ হয়ে যাবে ঢাকার। চট্টগ্রামে বিপিএল ঘিরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাজ রব। ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের নামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। মাঠের ভেতর এবং বাইরে পুরোদমে চলছে সংস্কার কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই পুরো কাজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বিপিএলকে রাঙাতে সাজ রব জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া লাগেনি বন্দরনগরীর ভেন্যুতে। বিপিএল উৎসব শুরুর আগে সংস্কার করা হচ্ছে স্টেডিয়াম।
2010 সালে বিশ্বকাপের পর হয়নি কোনো বড় ধরনের সংস্কার। সেই কারণে এবার বিপিএল শুরুর আগে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। প্রেসিডেন্ট বক্সের নিচে নতুন করে ক্যান্টিলিভার লাগানো হয়েছে, হসপিটালিটি বক্সের গ্লাসও লাগানো হয়েছে নতুন করে, সেই সাথে ক্যানোপিও লাগানো হয়েছে নতুন। মিডিয়া সেন্টারের টিন শেড পরিবর্তন করা হয়েছে, নতুন করে ফ্লাড লাইটের ওঠার সিঁড়ি, নষ্ট লাইট সারিয়ে নতুন লাইট বসানো হয়েছে। এছাড়া মাঠের সাউন্ড সিস্টেম, প্রেসিডেন্ট বক্সের সোফা, হসপিটালিটি বক্সের প্ল্যাটফর্ম সবকিছুতেই এসেছে পরিবর্তন। মাঠে দর্শকদের বসার চেয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে হচ্ছে পুরো সংস্কার কাজ। গ্যালারিতে রং করা হয়েছে, বক্সের মধ্যে পানি ঢুকতো, পানিগুলি বন্ধ হওয়ার জন্য ক্যান্টিলিভার করা হয়েছে, উপরে ক্যানোপির ছাদটা চেঞ্জ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে যেগুলি দৃশ্যমান বলে মাঠে আসলেই দেখা যাবে। গণ অভ্যুত্থানের পর নতুন পরিবর্তিত বাংলাদেশে বিপিএল পাচ্ছে অন্যরকম গুরুত্ব। ইন্টারন্যাশনাল গ্যালারি শহীদ আবু সাইদের নামে করা হয়েছে বলে জানান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার। আমাদের ইন্টারন্যাশনাল গ্যালারিটা আবু সাইদের নামে স্ট্যান্ড করা হয়েছে, আর জুলাই 36-এর জন্য একটা গ্র্যান্ড স্ট্যান্ডে কিছু ব্যবস্থা আছে। অ্যাওয়ারনেস জাগানোর জন্য একটা স্ট্যান্ড করা হবে, ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং পলিথিন ব্যবহারে যে নিরুৎসাহ করার জন্য ওইখানে বিভিন্ন বিলবোর্ড এবং লাগানো হবে। ঢাকা সিলেটের পর সাগরপাড়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএল পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 16 থেকে 23 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ, পাকিস্তানের 3 ভেন্যুতে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ, তবে ডেডলাইন পেরিয়ে গেলেও লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ করতে পারেনি পিসিবি। এখনও বাকি অনেক কাজ। আইসিসির কাছ থেকে 25 জানুয়ারির বেশি সময় পাবে না মহসিন নাকভির বোর্ড। ভারতীয় গণমাধ্যম দাবি করছে হাইব্রিড মডেলের পর এবার নাকি পুরো আসরই পাকিস্তান থেকে সরে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও চ্যাম্পিয়ন্স ট্রফির পুরোটা নিজেদের দেশে আয়োজন করতে পারছে না পাকিস্তান বোর্ড। ক্রিকেট বিশ্বে ভারতের একচ্ছত্র আধিপত্যে মাথা নত করতে বাধ্য হয়েছে তারা। ইন্ডিয়ার চাওয়াতেই আইসিসি ইভেন্টটি আয়োজিত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে, বাকি ম্যাচগুলো হওয়ার কথা পাকিস্তানে। তবে ইভেন্ট শুরুর 1.5 মাসের কম বাকি থাকলেও গুছিয়ে উঠতে পারেনি পিসিবি। ধীর গতিতে এগোচ্ছে স্টেডিয়াম সংস্কারের কাজ। লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি স্টেডিয়ামে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, কিন্তু 3 ভেন্যুরই অনেক কাজ বাকি। গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, তবে সে ডেডলাইন মিস করেছে পিসিবি। এরপর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, বিশেষ করে ভারতীয় মিডিয়ায়। তাদের দাবি পুরো ইভেন্টই নাকি পাকিস্তান থেকে সরে যেতে পারে, আর সেটা হলে সব ম্যাচ আয়োজিত হবে আরব আমিরাতে। তবে আত্মবিশ্বাসী পিসিবি। স্টেডিয়াম সম্পূর্ণ রেডি করতে আইসিসির কাছ থেকে সর্বোচ্চ 25 জানুয়ারি পর্যন্ত সময় পাবে তারা। 19 ফেব্রুয়ারি শুরু হবে আসর, 12 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে হবে তাদের। তাই বলা যায় বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে মহসিন নাকভির বোর্ডের সামনে। সবশেষ টি-20 বিশ্বকাপে নানা অব্যবস্থাপনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে। দুর্নীতির অভিযোগ তো ছিলই, স্টেডিয়ামের উইকেট গ্যালারির বেহাল দশায় রীতিমতো হাসির পাত্র হয়ে উঠেছিল ওয়ার্ল্ড কাপের সহ আয়োজকরা। তবে ইউএস এর মতো অবস্থা হবে না বিশ্বাস পাকিস্তানিদের। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় 3 দশকের আক্ষেপ ঘোচানোর অপেক্ষায় তারা। শেষ মুহূর্তে অবাঞ্ছিত কোনো ঘটনা কিংবা খামখেয়ালির কারণে সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না পাকিস্তান। মাকসুম আলম খান, সময় সংবাদ। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। ভারতকে আইসিসি বাড়তি সুবিধা দেয় বলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন হচ্ছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির উচিত ছিল ভারতকে পাকিস্তানে খেলতে বাধ্য করা, এমন মন্তব্য করেছেন আজমল। ভারত ক্রিকেট দল পাকিস্তান সফর না করলে ধীরে ধীরে দর্শকরাও দু দলের লড়াইয়ে আগ্রহ হারাবে বলে মনে করেন তিনি। বলেন, গোটা বিশ্বকে ক্রিকেট উন্মাদনায় ভাসাতে পাকিস্তান প্রস্তুত। সিলেটে সাঈদ আজমলের সাক্ষাৎকার নিয়েছেন তারেক হাসান শিমল।
চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকের সমাধান হয়েছে। ভারতের দাবির কাছে নতি স্বীকার করেছে আইসিসি। পাকিস্তান সফর করবে না দলটি। একক হোস্ট হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভেন্যু ভাগাভাগি করতে হয়েছে পিসিবিকে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইসিসির যেখানে নিরপেক্ষ হওয়ার কথা, সেখানে দলটা ভারত হলেই আচরণ হয়ে যায় ভিন্ন। বিশ্ব ক্রিকেটকে আইসিসি নয়, যেন নিয়ন্ত্রণ করছে ভারত। অবশ্য স্পন্সর থেকে শুরু করে আইসিসির আয়ের বড় অংশ আসে এই দেশটি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ভারতকে সুবিধা দিতেই পাকিস্তানকে হাইব্রিড মডেল মানতে বাধ্য করেছে আইসিসি। মত পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলের। ক্রিকেট মে পলিটিক্স নেই হনি চাই। ভারত আইসিসি থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে। তাদের অনেক স্পন্সর আইসিসির সঙ্গে যুক্ত। তবে তাই বলেই আইসিসি তাদের বাড়তি সুবিধা দিতে পারে না। তারা ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে। আইসিসির নিরপেক্ষ থাকা উচিত। ভারতকে বাধ্য করা উচিত ছিল পাকিস্তান সফরে যেতে। ভারত এভাবে বারবার পাকিস্তান সফরে মানা করে ভালো উদাহরণ তৈরি করছে না। এটা ক্রিকেটের জন্য ক্ষতিকর। পাকিস্তানে ভারতের অনেক সমর্থক আছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সেটাও ঠিক না। ক্রিকেটকে ক্রিকেটের মতো করেই চালানো উচিত। দেশের রাজনীতিকে এখানে আনা ঠিক নয়। ক্রিকেট এখন অনেক বেশি বাণিজ্যিক, আর ভারত পাকিস্তান ম্যাচে আইসিসির অনেক অর্থ আয় হয়। শুধু আইসিসি ইভেন্ট আর এশিয়া কাপেই এখন মুখোমুখি হয় দুদল। দর্শকরাও তো সিরিজ দেখতে চায়। সেটার আয়োজন করলে দুদেশের বোর্ড আরো বেশি লাভবান হবে। পাকিস্তানে সব দেশ সফর করছে, সমস্যা শুধু ভারতের। 3 বার বাবর আজমরা ভারতেও গিয়েছে। তারা পাকিস্তানে না এসে বিশ্বাসঘাতকতা করলো। এমন অবস্থা চলতে থাকলে দর্শকরাও ভারত পাকিস্তান ম্যাচে আগ্রহ হারিয়ে ফেলবে। ভারত পাকিস্তানে না গেলেও অন্য দলগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। আসন্ন মেগা ইভেন্টে শুধু নিজেদের জন্য নয়, স্বাগতিক দর্শকরা গলা ফাটাবে ক্রিকেট বিশ্বের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান প্রস্তুত। স্টেডিয়ামগুলো সংস্কার করা হয়েছে। দর্শকরা মুখিয়ে আছেন। শুধু পাকিস্তানের জন্য নয়, অন্য দলগুলোকেও সমর্থন দিবে স্বাগতিক দর্শকরা। পাকিস্তান কতটা ক্রিকেট প্রেমী জাতি, সেটা এই আইসিসি ইভেন্ট আয়োজন দিয়েই প্রমাণ হবে। প্রায় 3 দশক আগে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এবারে জানাবো ফুটবলের খবর। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে এই বছরের সাফ চ্যাম্পিয়নশিপ। আসর শুরু 15 জুন, শেষ হবে 5 জুলাই। আজ সাফের নির্বাহী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন। যদিও ফরম্যাট নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়েও। 2023-এ বেঙ্গালুরুতে বসেছিল শেষ সাফ চ্যাম্পিয়নশিপ আসর। সাধারণত এক আসর শেষ হওয়ার পরপরই পরের আসরের ভেন্যু ঠিক করে ফেলা হয়, কিন্তু সাফের ক্ষেত্রে সবসময়ই ঘটনা ব্যতিক্রম। পরের আসরের সময় ঘনিয়ে আসলেও এর ভেন্যু জটিলতা কাটছিলই না। মূলত সাফ কমিটির বেশিরভাগ সদস্যের চাওয়া ছিল টুর্নামেন্টের জৌলুস বাড়াতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ, কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে বিষয়টি ঝুলছিল চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। অবশেষে সে অপেক্ষা ফুরালো। নেপালে অনুষ্ঠিত সাফ নির্বাহী কমিটির বৈঠকে সকল সদস্যের ভোটে নীতিগতভাবে এবছরের সাফ টুর্নামেন্টের ফরম্যাট হিসেবে চূড়ান্ত হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি, যেখানে সভাপতিত্ব করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। সিদ্ধান্ত মোতাবেক এবারের আসর শুরু হবে 15 জুন এবং শেষ হবে 5 জুলাই। তবে প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য। আমাদের এক্সিকিউটিভ মিটিংয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে যে আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার বর্তমানে 2025-এর জন্য সেখানে সেটা অ্যাপ্রুভ হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ বছরই হবে। তো সাফ চ্যাম্পিয়নশিপ হবে 15 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। এটা আপাতত আমাদের টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে। আমরা খুব শিগগিরই এই মাসের মধ্যে সবগুলো চ্যান্সেলের সাথে কথা বলে হোম অর অ্যাওয়ে বেসিসে এই টুর্নামেন্টটা শুরু করব। ইন কেস যদি কোনো সমস্যা হয় যে হোম অর অ্যাওয়েতে এই বছরে যদি কোনো কারণে না হয়, তাহলে এটা সেন্ট্রালাইজ টুর্নামেন্ট হবে। তবে আমাদের আশা হচ্ছে যে হোম অর অ্যাওয়ে করার জন্য, এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
সাফের এবারের সভায় আলোচনা হয়েছে আরও একটি বিশেষ টুর্নামেন্ট নিয়ে। দীর্ঘদিন ধরে এই আলোচনা ছিল সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের। এবারের সভায় চূড়ান্ত হয়েছে সেটিও। 2026 থেকে শুরু হবে পুরুষ এবং নারী দুবিভাগেই ক্লাব চ্যাম্পিয়নশিপ। প্রাথমিকভাবে 8টি ক্লাব নিয়ে আসর শুরুর কথা ভাবছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। সাফ ক্লাব কম্পিটিশন 2026 থেকে শুরু হবে। এটা এভরি ইয়ার ইট উইল বি রানিং। তো 2026, 27, 28, 29, 29, 30 এই প্রতি বছরই এই টুর্নামেন্টটা হবে। এটার ফরম্যাটটাও আমরা মোটামুটি ঠিক করেছি। সেখানে 8টি ক্লাব চ্যাম্পিয়নশিপ 8টি দল অংশগ্রহণ করবে। তো বেসিস অফ দি top teams, the top ranking teams, ranking associations will get 2 slot and other 7 will get 1. So 8 teams, 2 গ্রুপে খেলা হবে। এটাও হোম অর অফে বেসিস হবে গ্রুপ স্টেজে, তারপর ফাইনাল হবে হোম এন্ড অফে বেসিস। 2023 সালে অতিথি দল হিসেবে কুয়েত এবং লেবাননকে আমন্ত্রণ জানিয়েছিল সাফ। এবারের আসরেও নতুন কাউকে অতিথি হিসেবে পেতে চায় তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানোয় আগ্রহ মিলেছে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি জাতীয় পুরুষ এবং নারী দলের কিট স্পন্সর হতে আন্তর্জাতিক একটি ব্র্যান্ড কাজ করছে। ইতোমধ্যে পরীক্ষামূলক কিট তৈরি করে ফেডারেশনকে পাঠিয়েছে প্রতিষ্ঠানগুলো। এবার আন্তর্জাতিক একটি ফুটবল স্পন্সর পেয়েছে বাফুফে। এছাড়াও নারী ও পুরুষ দলের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি সম্পন্ন হয়েছে বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে। চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হবে স্পন্সরদের বলে সময় সংবাদে জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। নতুন বছরে নতুন কমিটির অধীনে নতুন দিনের সূচনায় দেশের ফুটবল, আর সে যাত্রায় বড় কিছু সুখবর আসতে যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দলের জন্য। আর্থিক সংকটের মুখে পড়ে মাঠের ফুটবল থেকে প্রায়ই দূরে থাকতে হয় ফুটবলারদের, তবে এবার ঘুঁচতে যাচ্ছে সেই সংকট। ইতিহাস গড়ে নারীদের টানা দ্বিতীয়বার সাফ জয় কিংবা হামজা চৌধুরীর মতো ফুটবলারের দেশের ফুটবলে সংযুক্তি, যার ফলে স্পন্সর সংকট ফুরোতে যাচ্ছে এবার। দীর্ঘদিন দেশের ফুটবলের কোনো নির্দিষ্ট কিট স্পন্সর না থাকলেও এবার দেশি ব্র্যান্ডের পাশাপাশি বড় একটা চমক আছে। আন্তর্জাতিক ব্র্যান্ডও আগ্রহ দেখিয়েছে সেখানে। ইতোমধ্যেই পরীক্ষামূলক কিটও ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কিটের মান যাচাইয়ের পর জানুয়ারির শেষে আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম। দুটো কোম্পানির সাথে যোগাযোগ এখন চলছে, একটি দেশীয় কোম্পানি এবং একটি বিদেশি কোম্পানি, এবং আপনি জেনে খুশি হবেন যে দুজনের সাথে আমাদের অন প্রিন্সিপাল ডিসকাশন খুবই ভালো, খুবই পজিটিভ, এবং একজন ইনফ্যাক্ট এক সেট জার্সিস পাঠিয়েছে, যেটা আমরা এখন ট্রায়ালে দিয়েছি। আমরা চেক করছি, প্লেয়ারদের থেকে ফিডব্যাক নিচ্ছি, বিকজ কিটস খালি স্পন্সর করলেই তো হবে না, আমাদের প্লেয়াররা কমফোর্টেবল হতে হবে ওদের জার্সি কিংবা কিটটা পরে ব্যবহার করে। সো ওই ফিডব্যাকটা আমরা ওয়েট করছি। সো ডেফিনেটলি বাই জানুয়ারি আমাদের এটা লক হবে, এটা নিশ্চিত থাকেন আপনি। ইনশাল্লাহ আমাদের জাতীয় পুরুষ এবং জাতীয় মহিলা দল দুটোর জন্যই আমরা কিট পার্টনার পাবো একসাথে ইনশাল্লাহ। শুধু জার্সি কিংবা কিটই নয়, এবার নতুন আরও এক ক্যাটাগরিতে স্পন্সর পেয়েছে বাফুফে। আন্তর্জাতিক একটি ব্র্যান্ড থেকে দেশের সব টুর্নামেন্টের ফুটবল স্পন্সরও চূড়ান্ত হয়েছে। এছাড়াও নারী ফুটবলে দীর্ঘদিনের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে যাচ্ছে বাফুফে। বেশ কয়েকটি দেশি প্রতিষ্ঠানও এবার যোগ দিয়েছে নারী ফুটবলারদের বিনিয়োগের জন্য বলে জানান বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। তাতে বেশি বেশি ম্যাচ আয়োজনে অর্থের কোনো অভাব হবে না বলেও জানান তিনি। প্রথমবারের মতো ফুটবল পার্টনার আনতে যাচ্ছি। সো এগেইন ফুটবল তো আসলে বাংলাদেশে হয় না। সো একটা ইন্টারন্যাশনাল খুব নাম করা দুটো ব্র্যান্ডের সাথে আমাদের কথা চলছে এখন, এবং ওইটা জানুয়ারির মধ্যে আমাদের ইনশাল্লাহ আমাদের লক হয়ে যাবে। নারী জাতীয় দলের জন্য নারী ন্যাশনাল টিম, ন্যাশনাল আন্ডার 23 উইচ ইজ দ্য অলিম্পিক টিম, এবং ন্যাশনাল আন্ডার 20 টিম, এই তিনটে টিমের জন্য আমরা আমাদের পার্টনার আমাদের লক হয়ে গিয়েছে ফর এ পিরিয়ড অফ 6 ইয়ার্স। ইতোমধ্যে বেশ কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে ফেডারেশন। জানুয়ারির শেষ নাগাদ আনুষ্ঠানিক ঘোষণা আসবে তা নিয়ে। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। 2026 বিশ্বকাপ শেষে ফ্রান্স দলের কোচের দায়িত্ব ছাড়ছেন দিদিয়ের দেশম। ফুটবলার ও কোচ হিসেবে ফরাসিদের বিশ্বকাপ উপহার দেয়া 56 বছর বয়সী দেশম ফ্রান্সের ফুটবলের আজকের অবস্থানের পেছনে রেখেছেন অনন্য অবদান। নতুন নতুন ফুটবলার তৈরির পাশাপাশি কড়া শাসকও ছিলেন তিনি। দীর্ঘ এই যাত্রায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানিয়েছেন ভালোবাসা থেকেই এতদিন দায়িত্ব পালন করেছেন। বিদায়ী বিশ্বকাপেও দলকে ভালো কিছু উপহার দেওয়ার আশা তার।
ফরাসি ফুটবলে এক নতুন আলোর মশাল নিয়ে এসেছিলেন দিদিয়ের দেশম। খেলোয়াড় হিসেবে দলকে জিতিয়েছেন 1998 সালের বিশ্বকাপ। কোচ হিসেবেও সে বিরল সৌভাগ্যবানদের তালিকায় নামটা দেশমেরই। 2012 সালে তৎকালীন কোচ লরা ব্লার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন। এরপর থেকে কোচের চেয়ারে পরিবর্তনের কথা মাথায় আনার সুযোগই পায়নি ফ্রান্সের ফুটবল ফেডারেশন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্রান্স দলে ছিলেন নির্ভরতার প্রতীক। কোচ হিসেবেও লেস ব্লুদের কাছে অপ্রতিদ্বন্দ্বী। নতুন নতুন ফুটবলার তৈরি করে বিশ্ব ফুটবলে ফ্রান্সকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। 2016 সালে ইউরোর ফাইনালে পর্তুগালের কাছে শিরোপা হারানোর পর নতুন উদ্যমে গড়ে তুলেছেন এমবাপ্পেদের। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে অন্য এক ফ্রান্সকে পায় ফুটবল দুনিয়া। 20 বছর পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ফরাসিরা। বিশ্বজয়ের স্বাদ নিয়েও স্বপ্নবাদ ছিলেন দেশম। 2022 কাতার বিশ্বকাপ জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নেয়ার হাতছানি ছিল 56 বছর বয়সী কোচের সামনে। কিন্তু লিওনেল মেসির স্বপ্নযাত্রার কাছে ভেঙেছে দেশমের ইতিহাস গড়ার স্বপ্ন। আর্জেন্টিনার কাছে হেরে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ শিরোপা জয় করতে পারেনি ফ্রান্স। এমবাপ্পের একের পর এক চেষ্টা ব্যর্থ হয়েছে লিওনেল মেসির দাপটের কাছে। এছাড়াও 2020-21 মৌসুমে উয়েফা নেশনস লিগের শিরোপাও ফ্রান্সকে উপহার দিয়েছিলেন দেশম। গত বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোতে প্রত্যাশিত ফলাফল পায়নি ফ্রান্স। তখনই আলোচনায় উঠেছিল এবার হয়তো ফ্রান্স দলে শেষ হচ্ছে দেশম অধ্যায়। তবে দক্ষ এই কোচকে কোনোভাবেই ছাড়তে চায়নি দেশটির ফুটবল ফেডারেশন। এবার আর কোনো বাঁধনেই তাকে আটকে রাখা যাচ্ছে না। নিজেই জানিয়েছেন 2026 বিশ্বকাপ শেষেই ছিন্ন করবেন তিনি। নিজের বিদায়ী বিশ্বকাপে ফ্রান্সকে আরও একটা শিরোপা উপহার দেওয়ার স্বপ্ন তার। কোচিং ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও মোনাকো, ইউভেন্টাস ও মার্সেইয়ের কোচ হিসেবে কাজ করেছেন দেশম। পারভিন আক্তার, সময় সংবাদ। মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে আবারও দেখা যেতে পারে বার্সেলোনার বিখ্যাত MSN ত্রয়ীকে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন সেই ত্রয়ীর সদস্য নেইমার জুনিয়র। এদিকে ব্রাজিলের হয়ে 2026 বিশ্বকাপ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন নেইমার, যার জন্য সব কিছু করতে রাজি সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, নেইমার জুনিয়র আক্রমণ ভাগে এই ত্রয়ীর অধীনে নিজেদের অন্যতম সেরা সময় পার করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। 2014 সাল থেকে এই ত্রয়ীর পা থেকে এসেছে 364 গোল। তিনজনে মিলে বার্সাকে মাঝে পিএসজিতে মেসি নেইমার এক হলেও 2023 সালে পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। এর এক বছর পর মায়ামিতে মেসির সঙ্গে পুনর্মিলন হয় সুয়ারেজের। তখন থেকেই গুঞ্জন হয়তো সকার লিগের ক্লাবে আবারও দেখা যেতে পারে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়ানো বিখ্যাত MSN ত্রয়ীর। এবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ইন্টার মায়ামিতে যাওয়ার দরজা খুলেই রাখলেন এই ফরওয়ার্ড। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছর জুনে। মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। তারা আমার বন্ধু, এখনও আমাদের মধ্যে কথা হয়। এই ত্রয়ীকে ফেরাতে পারলে দারুণ হবে। তবে আমি আল হিলালে খুশি, সৌদি আরবে ভালোই লাগছে। কিন্তু কে জানে, ফুটবল তো বিস্ময়ে পরিপূর্ণ। 79 গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে সেলেসাওদের হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি তার। সেই আক্ষেপ নিয়ে অবসরে যেতে চান না 32 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। 2026 বিশ্বকাপে শেষ একবার চেষ্টা করতে চান নেইমার। আমি চেষ্টা করব সেখানে থাকার, জাতীয় দলের অংশ হতে আমি সব কিছুই করব। আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ চেষ্টা, আমার শেষ সুযোগ। সেটা খেলার জন্য আমি সব কিছু করব। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় ACL এর ইনজুরিতে পড়েন নেইমার। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে চলে যান এই ব্রাজিলিয়ান। খেলেননি জাতীয় দলের হয়ে কোনো ম্যাচও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সাকিব, হাথুরু, পাপন কেউ নেই বিসিবিতে, এরপরও জাতীয় দলে ফিরতে তামিমের কিসের দ্বিধা? প্রশ্ন তুললেন সাবেক পরিচালক জামিল। দ্রুত ঝামেলা মেটানোর পরামর্শ বোর্ডকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতার পুরো দায় আইসিসির। মন্তব্য পাকিস্তানের সাবেক স্পিনার সাইদ আজমলের। ভারতকে বাড়তি সুবিধা দিতেই হাইব্রিড মডেল উদ্ভব। এবং হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এবারের সাফ আয়োজনে নীতিগতভাবে একমত নির্বাহী কমিটি। আসর শুরু 15 জুন, জানালেন সাধারণ সম্পাদক। 2026 থেকে হবে ক্লাব কাপ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।